দর্শক, স্বাগত জানাচ্ছি ইস্পাহানি মির্জাপুর চা মুক্তবাক। সাথে আছি আমি মাহমুদুর রহমান মান্না। আজকের বিষয় সরকারের ১০০ দিন এবং দেশের অর্থনীতি। আমাদের সাথে আজকে আলোচনায় উপস্থিত আছেন ইনস্টিটিউট ফর ইনক্লুসিভ ফাইন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্ট INM এর নির্বাহী পরিচালক ডাক্তার মোস্তফা কে মুজেরি। এটা সংক্ষিপ্ত একটা পরিচয় তুলে ধরি তার সম্পর্কে। যারা মোস্তফা কে মুজেরি বাংলাদেশের একজন প্রখ্যাত অর্থনীতিবিদ। তিনি বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের BIDS-এর সাবেক মহাপরিচালক এবং বাংলাদেশ ব্যাংকের সাবেক প্রধান অর্থনীতিবিদ দায়িত্ব পালন করেছেন। সেই হিসেবে বর্তমানে তিনি INM-এর নির্বাহী পরিচালক। জনাব মুজেরি, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। শুরু করছি। আজকে ১০০ দিন পার হলো সরকারের। এইসবের মধ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ বিষয় সামনে এসছে, যার মধ্যে দিয়ে সরকারের দৃষ্টিভঙ্গি মোটামুটি বোঝা গেছে। বিশেষ করে ধরেন বাজেট করবে তারা, সামনে বাজেট দেওয়া হবে, ৯,৩০,০০০ কোটি টাকার বাজেটের কথা ঘোষণা করতে যাচ্ছে। রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা প্রায় ৭ লক্ষ কোটি টাকা। বাস্তবতা হচ্ছে চলতি অর্থ বছরের প্রথম ৯ মাসে সংশোধিত লক্ষ্যমাত্রার চেয়ে রাজস্ব আদায়ের ঘাটতি প্রায় ১ লাখ কোটি টাকা। কি দাঁড়াবে বিষয়টা? কি মনে হয় আপনার? ধন্যবাদ। দেখেন, আপনি যেটা প্রথমে শুরু করলেন যে সরকারের ১০০ দিন আজকে পার হচ্ছে, এবং এই সময়ে যদি অবশ্যই প্রথম কথা হচ্ছে যে ১০০ দিন যে সরকার ফেব্রুয়ারি মাসে নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসছেন, যে কোনো সরকারের পক্ষে ১০০ দিন কিন্তু খুব একটা বেশি সময় নয়। এবং সামগ্রিকভাবে এটা আমরা মনে হয় অস্বীকার করার উপায় নেই যে একটা সরকারের যে পারফরমেন্স, এটা ১০০ দিনে বোধহয় পুরোপুরি করা দুর্ভোগ, বোঝা যায় নিঃসন্দেহে খুব একটা বোঝা সম্ভব নয়। তবে এটাও ঠিক যে আসলে ওই একটা কথা আছে না, মর্নিং শোজ দ্য ডে। কাজে সেই থেকে যদি আমরা বলি যে এই ১০০ দিনের মধ্যে সরকার সামগ্রিকভাবে যদি মোটা দাগে আমরা বলতে চাই, তাহলে আপনি দেখেন যে এই সরকারের এই ১০০ দিনের মধ্যে বেশ কিছু কর্মসূচির কথা ঘোষণা করেছে এবং বেশ কিছু কর্মসূচি পাইলট বেসিসে বা বিভিন্নভাবে বাস্তবায়ন করা হয়েছে। যেমন আপনি ধরেন বিভিন্ন এই যে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, এই ধরনের কার্ডগুলোর কথা ধরেন, খাল খনন কর্মসূচি বা আরও এই বিভিন্ন পদক্ষেপগুলো নেওয়া হয়েছে। নিঃসন্দেহে একটা মোটা দাগে বলা যায় যে সরকার জনগণের কাছে যে রাজনৈতিক যে তাদের নির্বাচনী ইশতেহারে যে কথাগুলো বলেছিল, তার বেশ কিছু কর্মসূচি কিন্তু শুরু করতে পেরেছে। এটা একটা আমার মনে হয় ভালো দিক হিসেবে আমরা চিন্তা করতে পারি। প্রথম কথা হচ্ছে যে এই কাজগুলো যে এই ১০০ দিনের মধ্যে পাইলট বেসিসে হলেও যে কাজগুলো, অনেকগুলো কাজ শুরু করা সম্ভবপর হয়েছে, এটা সরকারের কর্মক্ষমতা এবং তাদের সদিচ্ছার একটা প্রমাণ হিসেবে কিন্তু বলা যেতে পারে। তবে আমার মনে হয় যে এক্ষেত্রে সরকারের চ্যালেঞ্জগুলোর কথাও মাথায় রাখা একটা বড় প্রয়োজন। আপনি দেখেন যে এই সরকার ফেব্রুয়ারি মাসে নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসার পরেই কিন্তু একটা হচ্ছে যে পূর্ববর্তী সরকার, অন্তর্বর্তী সরকার বা তার আগে যে সরকার ক্ষমতায় ছিলেন, তারা যে সমস্যাগুলো রেখে গেছে, এই সমস্যাগুলো কিন্তু উত্তরাধিকার সূত্রে এই সরকারকে কিন্তু প্রায় সব সমস্যাগুলোই কিন্তু তাদেরকে মোকাবেলা করতে হচ্ছে। অর্থাৎ ফেব্রুয়ারি মাসে আসার পরে এই সমস্যাগুলো যেগুলো ছিল, এগুলো কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু সেই সমস্যাগুলো উত্তরণের খুব একটা অগ্রগতি হয়নি। কাজে এই সমস্যাগুলো এদের কাছে এসছে, এবং তার সঙ্গে বড় কথা যে অনেকগুলো সমস্যা এগুলো কিন্তু আরও বেশি ঘনীভূত হয়েছে। যেমন আপনি ব্যাংক খাতের যদি আমরা কথা ধরি, যে খেলাপি ঋণের কথা বলি, খেলাপি ঋণের কিন্তু বেড়েছে এই সময়টায়। আবার আপনি যদি সবচেয়ে যেটা বড় সমস্যা একটা আমাদের দেশের, বিশেষ করে সাধারণ মানুষের পক্ষ থেকে আমরা যদি দেখি, তাহলে মূল্যস্ফীতির কথাটা যদি বলি, এই মূল্যস্ফীতি কিন্তু অন্তর্বর্তী সরকার আমলে কোনোভাবেই কন্ট্রোল করা সম্ভবপর হয়নি, বরং সেই মূল্যস্ফীতি কিন্তু এখনও
আমাদের ঊর্ধ্বগতিতেই রয়ে গেছে। এখন মঞ্জুরি ভাই, এখন প্রশ্ন এরকম যে এই পরিস্থিতিতে আপনি কি করবেন? আপনি কি ওই জায়গায় দাঁড়িয়ে আরও স্টেপ ফরওয়ার্ড করবেন, নাকি আপনি অতীতের বিষয়টা ভালো করে বুঝে তার কারেকশন বা রেকটিফিকেশন করে সামনের দিকে যাওয়ার কথা ভাববেন? আপনি পরিকল্পনাটা কীরকম করে নিচ্ছেন? যেরকম ধরেন এই যে 7 লক্ষ কোটি টাকা রাজস্ব আহরণের কথা জি। বলা হলো, এটা আমি বললামই আপনাকে একটু আগেই, বা আপনি নিজেই জানেন যে সংশোধিত রাজস্ব বাজেট যেটা করা হচ্ছে তারও 1 লক্ষ টাকা ঘাটতি ছিল। জি। তো তাহলে এইটা কি টার্গেট অ্যাচিভ করা সম্ভব হবে? অথবা ধরেন নিশ্চিতভাবে যে 9.5 লক্ষ কোটি টাকার বাজেট তো ডেফিসিট হবে, এটা কাভার করবেন কীরকম করে? আপনি ট্যাক্স রেটও বাড়াতে পারছেন না, বা কী করবেন? হ্যাঁ, তার এখন জি। এইটা যদি আমরা চিন্তা করি, বাজেটের কথাটাই যখন আসলো সামনে, তখন আমরা বাজেটের কথাটাই আমরা চিন্তা করি যে আসলে এই যে যতদূর আমরা শুনেছি এখন পর্যন্ত যে 9,30,000 কোটি টাকার যে একটা বাজেট হচ্ছে, তাই না? এর আকারটার কথা যদি আমরা চিন্তা করি, তা আপনি একটা জিনিস দেখেন যে নিঃসন্দেহে 9,30,000 কোটি টাকা একটা বড় বাজেট। অতীতের আলোকে যদি আমরা দেখি, এটাই বোধহয় সর্ববৃহৎ বাজেট হবে আর কি। এখন আমরা যদি একটা জিনিস দেখি, আকারটা আসলে এই বাজেটটা আমাদের জিডিপির অনুপাতে কতটুকু? জিডিপি অনুপাতে কিন্তু যদি দেখি, তার জিডিপি অনুপাতে বাজেটটা কিন্তু 13-14% মতো হয়তো হবে। এখন সত্যিকার অর্থে আমরা অর্থনীতির উন্নয়নের বা বর্তমান যে পর্যায়ে আছি, এই পর্যায়ে কিন্তু বর্তমান সময়ে আমাদের বাজেটের আকার কিন্তু 20-22% হওয়া উচিত জিডিপি, যদি সত্যিকার অর্থে। কিন্তু আমার কর জিডিপির আয় তো ভালো না, হ্যাঁ, তো ভালো না। হ্যাঁ, এখন সমস্যাটা ওখানটায় যে আসলে কিন্তু আমরা যদি এটাকে আকারে বড় বলছি, কিন্তু আমি যদি আমাদের রিকোয়ারমেন্টের দৃষ্টিভঙ্গিতে দেখি, তাহলে কিন্তু বাজেটের আকারটা কিন্তু বড় নয়। অর্থাৎ আমাদের কিন্তু ভবিষ্যতে চিন্তা করতে হবে, আরও বড় আকারের বাজেটের কথা চিন্তা করতে হবে, যদি আমরা সত্যিকার অর্থে আমাদের যে উন্নয়নের ধারাটাকে যদি আমরা বজায় রাখতে চাই, এবং যে ধরনের উন্নয়নের কথা আমরা চিন্তা করছি, যেমন আমরা স্বাস্থ্যের কথা বলি বা শিক্ষার কথা বলি, স্বাস্থ্যে আমরা কতটুকু বিনিয়োগ করছি? জিডিপির 1% কম, অথচ আমাদের তো 3-4% বিনিয়োগ করার কথা এই পর্যায়ে, বর্তমান পর্যায়ে। শিক্ষাতে বিনিয়োগ 2% কম, এটাও তো 4-5-6% হওয়া উচিত, তাই না? তাহলে এই যে আমাদের যে বিভিন্ন অগ্রাধিকার যে খাতগুলো আমাদের অগ্রগতিটাকে এগিয়ে নিয়ে যাবে, এই খাতগুলোকে যদি আমরা সত্যিকার অর্থে করতে চাই, তাহলে তো আমাদেরকে এই বিনিয়োগগুলো করতে হবে এখন। এবং সেটা যদি করতে যাই, তাহলে তো আমাদের এই যেটা বলছিলাম যে আমাদের তো বাজেটের আকার আরও বাড়াতে হবে। এখন আপনি যেটা আগেই বললেন যে মূল সমস্যা হচ্ছে কোথায়? মূল সমস্যা হচ্ছে যে আপনি যদি রাজস্ব আদায়ের কথা চিন্তা করেন, যেমন বিগত অর্থ বছরে যে রাজস্ব, যে আপনার রিভাইজড যে এই রাজস্ব লক্ষ্যমাত্রা ছিল, সেই লক্ষ্যমাত্রাতেও এখন 1 লাখ কোটি টাকার উপরে মতো ডেফিসিট হচ্ছে। অর্থাৎ সেই লক্ষ্যমাত্রা আমরা পূরণ করতে সক্ষম হয়নি, এবং অতীতেও কিন্তু তাই হয়েছে। আমাদের ইতিহাস যদি দেখি, কোনো সময়ই আমরা লক্ষ্যমাত্রা অর্জন করতে পারিনি। এবং একটা জিনিস দেখেন যে আমাদের এই যে রেভিনিউ বা ট্যাক্স জিডিপি রেশিও, এটা কিন্তু 7% আশেপাশে বা 7% একটু কম, তাই না? এখন একটা দেশের যদি ট্যাক্স জিডিপি রেশিও 7% কম হয়, তাহলে সেই দেশটা তো এই যে ধরনের বাজেট দরকার, সেই ধরনের রেভিনিউ তো কালেকশন করতে পারছি না। তাহলে সমস্যাটা কিন্তু আমাদের ওখানটায়, যে আমরা আমাদের রেভিনিউ বা ট্যাক্স এটা কালেক্ট করতে পারছি না। আপনি নেপালের মতো দেশের কথা চিন্তা করেন, নেপালে কিন্তু আপনার ট্যাক্স জিডিপি 16-17% জিডিপির, সেখানে আমরা কেন 7% থাকবো, তাই না? আমাদের অর্থাৎ এখানটায় আমাদের মৌলিক সমস্যাটা দাঁড়াচ্ছে যে যেহেতু আমরা আমাদের রাজস্ব আদায় করতে ব্যর্থ হচ্ছি, যে পরিমাণ রাজস্ব দরকার বা যেটা পোটেনশিয়ালি আমরা করতে পারি, সেটা যেহেতু আমরা করতে পারছি না, এই জন্য আমরা আমাদের বাজেটটাকে যে পরিমাণ সেটাও করতে পারছি না, আবার আমরা ঋণ নির্ভর হচ্ছি। মানে ইকোনমিক সাবজেক্টটাই এমন যেটা তো এভরিডে বিজনেস অফ ম্যানকাইন্ড। সো আপনি প্রত্যেক দিনের আলোচনা করতে গেলে অনেক লম্বা হয়ে যায়,
মানে একটা বলতে গিয়ে আরেকটার মধ্যে ঢুকে যেতে হয় আমাদেরকে, সেই ক্রাইসিস আছে। তো আমি মনে করি যে তারপরে ধরেন কতগুলো বিষয় তো আছে যে আমরা ট্যাক্স রেট বাড়াতে পারছি না বা বাড়াইনি, এর মধ্যে কোনো উদ্যোগ আছে যে আমি তাও দেখিনি। তো ন্যাচারালি কী হবে যে আপনি এটা বাড়াতে চাইলে যারা ট্যাক্স পেয়ার রেগুলার দিচ্ছেন এ পর্যন্ত তাদের উপরে দেবেন, আর গভর্নমেন্টের কাছে টাকাও নেই, বাইরে থেকে পাচ্ছে না। আইএমএফের যে টাকা সেটা তো এখন দিচ্ছে না বোধ হয়, জি। বা পাচ্ছে না সেটা বোঝা গেল। আর এর মধ্যে গত 2 মাসে 73,000 কোটি টাকা ব্যাংক থেকে ঋণ দিয়েছে সরকার, ট্রেজারি বিলের মাধ্যমে দিয়েছে 46,000 কোটি টাকা। আবার আইএমএফের কাছেও চাইছে $300 কোটি। মানে কি পিকচার দেয়? এখন We want to see something rosy, something bright. কিন্তু অবশ্যই। কি দেখছি আসলে? অবশ্যই একটা জিনিস হচ্ছে যে এখানটায় আমি যদি এই ঋণ নির্ভর হই, এটা কিন্তু হয়তো সাময়িকভাবে ঋণ যদি আপনার সেটা বিদেশি ঋণই হোক অথবা অভ্যন্তরীণ ঋণই হোক, সেটা ব্যাংক খাত থেকেও যদি নেই বা বিদেশ থেকেও যদি নেই, এটা কিন্তু শাখের করাত। কারণ একটা জিনিস হচ্ছে ঋণ নিলে ঋণটা তো পরিশোধ করতে হবে, তাই না? জি। এবং আমরা যদি দেখি যে এখন পর্যন্ত এখন কিন্তু আপনি যদি আমাদের ঋণের কিস্তি পরিশোধের ইয়েটা দেখেন, আমাদের বাজেটের একটা বড় অংশ কিন্তু ঋণ পরিশোধ করতেই চলে যাচ্ছে। এবং আগামী যে বছরগুলো আছে, আগামী 5 বছরের কথাই যদি চিন্তা করি, প্রতি বছরই কিন্তু আমাদের ঋণ পরিশোধের যে কিস্তি, এই কিস্তির পরিমাণ কিন্তু দ্রুত গতিতে বাড়ছে, যেহেতু আমরা অতীতে ঋণগুলো গ্রহণ করেছি এবং এগুলো পরিশোধ করতে হবে। কাজেই ঋণ গ্রহণ করা এটা কিন্তু একটা টেকসই সমাধান নয়, কারণ ঋণ গ্রহণ করলে আমাদেরকে অন্য ধরনের একটা সমস্যায় পড়তে হবে। কাজেই ঋণটাকে সীমিত রাখতে হবে এবং ঋণটা শুধুমাত্র আমাদের যেটা আপনার মানে যেটাকে বলতে অগ্রাধিকার প্রাপ্ত ঋণ, যেগুলো আমাদের সত্যিকার অর্থে আমাদের বিনিয়োগ ক্ষমতা বাড়াবে, আমাদের উৎপাদিকা শক্তি বিকাশ করতে পারবে, এই ধরনের ঋণগুলোই গ্রহণ করলে সেটা আমরা পরিশোধ করতে সক্ষমতা বৃদ্ধি পাবে। কিন্তু যদি এই ঋণের উপরে নির্ভর করে কিন্তু আমরা যেটা আলোচনা করছিলাম যে আমাদের বাজেটের আকার, এটা কিন্তু বৃদ্ধি করা এটা মানে কোনোভাবেই এটাকে আমরা যেটাকে বলা যায় টেকসই হিসাবে এটা করতে পারবো না। এজন্য আমাদেরকে ফিরে যেতে হবে কিন্তু আমাদের রাজস্বের উপরে। কাজেই রাজস্ব আদায়ের ক্ষেত্রে আমাদের যেটা হচ্ছে যে আপনি যেটা বলছিলেন যে যারা এখন ট্যাক্স দিচ্ছে তাদের উপরেই কি ট্যাক্স আরও বেশি করব? তাতে কিন্তু ফলাফল আসবে না। এই জন্য এখন হচ্ছে আমাদের ট্যাক্স নেটটা বাড়াতে হবে। আপনি দেখেন কি ধরেন, তারা 100 দিনের সাফল্যের উপরে একটা কথা বলেছেন, ডেইলি স্টার একটি নিউজও করেছে, ঋণের চাপে বাংলাদেশ চলতি অর্থ বছরই শোধ করতে হবে $30.59 বিলিয়ন। 30.60 ধরেন, তার মানে কি? সেটা একটু আগে আমরা যেটা আলোচনা করছিলাম যে দেখেন যে আমরা ঋণ পরিশোধে কিন্তু আমরা বিরাট অঙ্ক ব্যয় করতে হবে এবং আগামী বছরগুলোতে আরও বাড়বে। কাজে এটা তো আমাদের কোনো সমাধান দিবে না, কারণ আমরা তাহলে ঋণের ফাঁদে পড়ে যেতে হবে, ঋণ পরিশোধে আমরা ব্যর্থ হতে হবে। এটা আপনি শুনেছেন কি আজকে যে প্রেস ব্রিফিংটা করেছেন প্রেস উইং প্রাইম মিনিস্টারের, তারা বলেছে যে এই 100 দিনে আমরা পরিশোধ করেছি $90 মিলিয়ন। ইউ আর স্টিল ফলিং ব্যাক। অবশ্যই পরে কিভাবে করবেন? আবার আপনি টাকাটা তুলতেও পারছেন না। মানে আমাদের বাস্তব চিত্রটা তো জানতে হবে সব মানুষের, অবশ্যই। তারপরে পুরো জাতিকে সেইভাবে উদ্বুদ্ধ করতে হবে, দরকার লাগলে তারা একবেলা খেয়ে হলেও টাকা দিক, রাষ্ট্র যাতে চলতে পারে। আপনি সেই কাজ করছেন না তো, বা কীভাবে এটা মানে অর্থনীতিবিদ হিসেবে আপনি কী দেখেন এই ক্রাইসিসটা উৎক্রমণেরই বা পথ কী? এই যে একটু আগে আপনি যে কথাটা বললেন, এই সোশ্যাল সেফটি নেটের জন্য গভর্নমেন্ট যা যা করছে, কিন্তু এগুলো সবই যে খুব প্রপারলি অ্যাসেস করা হয়েছে সেটা তো মনে হয় না। কেন? আপনি ঋণের জন্য টাকার জন্য তো গেছেন আইএমএফের কাছে, আইএমএফ আপনাকে জিজ্ঞেস করেছে তুমি যে ফ্যামিলি কার্ড দিচ্ছ এখানে কত টাকা লাগে, সেটা তুমি কোত্থেকে পাচ্ছ? গভর্নমেন্ট সেই আনসারটা তো দেয়নি। এখন দেখা যাচ্ছে যে তাদের সাথে এইটা মিলল না। আপনি খাল কাটা বলেন যাই বলেন, সবেরই একটা অতীতে মূল্যায়ন করা দরকার ছিল যে আমি কোথায় এলাম, কতদূর গেলাম, হোয়াট ইজ দি বেনিফিট, নেক্সট কী করবো, এগুলো কি করা হয়েছে বা কি এটার উপরে বলবেন? এখন একটা জিনিস হচ্ছে যে আমরা যখন এই ধরনের কর্মসূচিগুলো নেব, তাই না? এখন আপনি যেমন বললেন ফ্যামিলি কার্ডের কথা বললেন, তাই না? বা
অন্যান্য এই ধরনের কৃষক কার্ডের কথা বললাম। এখন একটা জিনিস হচ্ছে যে এই ফ্যামিলি কার্ডটা এইটা তো আমাদের তো এই অনেক ধরনের সেফটি নেট প্রোগ্রামগুলো আছে এবং তাদের সংখ্যাও কিন্তু কম নয়, জি 100-র উপরে জি প্রোগ্রাম কিন্তু অলরেডি ইন এক্সিস্টেন্স জি। যেটা রয়েছে। এখন এই ফ্যামিলি কার্ড এটা তো 101তম এটা হওয়া কথা নয়। একটা জিনিস হচ্ছে আমাদেরকে এই জিনিসটাকে যদি ফ্যামিলি কার্ডটাকে আমরা সুষ্ঠুভাবে এটা বাস্তবায়ন করতে পারি, তাহলে যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে অন্যান্য যে আরও 100টা কর্মসূচি আছে, এই কর্মসূচি ধীরে ধীরে গুটিয়ে নিতে হবে, নিয়ে আমাদেরকে একটা নির্দিষ্ট সংখ্যক এই ধরনের কর্মসূচি নিতে হবে যার মাধ্যমে আমরা যে টার্গেট গ্রুপ যেটাকে আমরা বলি, অর্থাৎ যাদের কাছে যেমন দুস্থ পরিবার, এরাই তো সবচেয়ে প্রথম দাবিদার। জি তারপরে তাহলে এই দুস্থ পরিবার যাতে সকল দুস্থ পরিবারকে এই কার্ডের মাধ্যমে তা আমরা যদি দিতে পারি, তাহলে একটা জিনিস হলো কি কার্ডটাই কিন্তু অন্যান্য যে প্রোগ্রামগুলো আছে এগুলোকে আস্তে আস্তে গুটিয়ে নেওয়ার একটা সম্ভাবনা সৃষ্টি করতে পারে। কারণ এটা আমাদের প্রয়োজন এই জন্যে যে এই যে 100টা প্রোগ্রাম বা 100-র বেশি প্রোগ্রাম যে এখন রয়েছে, এগুলো ম্যানেজ করাও তো একটা বিরাট ব্যাপার। জি সেই ক্যাপাসিটি তো আমাদের নাই এতগুলো প্রোগ্রাম সঠিকভাবে ম্যানেজ করার মতো। যার ফলে যেটা হচ্ছে এই ধরনের যে কর্মসূচিগুলো আসছে, এই কর্মসূচিগুলোর মধ্যে প্রচুর পরিমাণ আমরা সবাই জানি, এটা নতুন কিছু নয়, যে দুর্নীতি হচ্ছে, মিস টার্গেটিং হচ্ছে, সব সমস্যাগুলোই থেকে যাচ্ছে। সত্যিকার অর্থে যারা উপকারভোগী, যাদের কাছে যাওয়ার কথা, তারা কিন্তু সবার কাছে যাচ্ছে না। অন্য হয়তো বিভিন্নভাবে এখানে লিকেজ হচ্ছে, এবং এই লিকেজগুলো বন্ধ করতে হলে যদি আমরা ফ্যামিলি কার্ডটাকে যদি একটা সুষ্ঠুভাবে পরিকল্পিত উপায়ে যদি এটাকে বাস্তবায়ন করতে পারি, এবং এই ফ্যামিলি কার্ডগুলো যাদের কাছে যাওয়া দরকার, যে দুস্থ পরিবারদের কাছে হাতে যদি দিতে পারি, এখানে যাতে কোনো রকম রাজনৈতিক বা অন্যান্য কোনো রকম প্রভাবের মুক্ত থেকে আমরা যদি সত্যিকারভাবে বাস্তবায়ন করতে পারি, তাহলেই কিন্তু সুফলটা পেতে পারি। কাজেই সুফলগুলো পাওয়া, অর্থাৎ ফ্যামিলি কার্ড করলেই যে সমস্যাটা সমাধান হবে তা কিন্তু নয়, বা কৃষক কার্ড করলেই যে কৃষকদের, বিশেষ করে ক্ষুদ্র কৃষকদের বা যারা প্রান্তিক কৃষক আছে তাদের সমস্যাগুলো সমাধান হবে তা কিন্তু নয়। আপনি যেটা বলছিলেন যে এখানটায় আসলে আমাদেরকে জিনিসটাকে অনুধাবন করতে হবে, এবং কিভাবে এই কার্ডগুলোকে কিভাবে সত্যিকার অর্থে আমরা একটা বাস্তবসম্মত প্রোগ্রামের মাধ্যমে আমাদের যারা অভিষ্ট যারা গোষ্ঠী, যাদের কাছে আমরা দিতে চাই, সেটাকে ইনশিওর করতে পারলে তবেই না এই কর্মসূচিগুলো সফল হবে। তার জন্যে আমার মনে হয় যে একটা জিনিস আমাদেরকে দেখতে হবে যে অতীতের যে ভুলভ্রান্তিগুলো আছে এগুলো থেকে আমাদের শিক্ষা নিয়ে, কারণ আমরা তো এই ধরনের প্রোগ্রামগুলো বিগত 50 বছরের উপরে থেকে বাস্তবায়ন করছি, কাজে আমাদের নিজস্ব প্রচুর অভিজ্ঞতা আছে যে কিভাবে এই কার্ডগুলোকে আমাদের সুষ্ঠুভাবে, এই ধরনের প্রোগ্রামগুলোকে সুষ্ঠুভাবে সত্যিকার অর্থে যে উপকারভোগীদের কাছে পৌঁছানো যায়, এবং সত্যিকার অর্থে তাদের জীবন পরিবর্তনের একটা বাহক হিসাবে এগুলো কাজ করতে পারে। এ সম্পর্কে কিন্তু প্রচুর আমাদের অভিজ্ঞতা রয়েছে সবারই, আমাদের দেশে যারা ইয়ে করছেন। কিন্তু মূল সমস্যা হচ্ছে এইগুলোকে কার্যকর করার জন্যে যে ধরনের পদক্ষেপগুলো নেওয়া দরকার, সেগুলোকে নিয়ে এই কর্মসূচিকে যদি বাস্তবায়ন করি, তাহলেই আমরা এগুলোকে সফল হিসাবে নিতে না পারি। মুজিব ভাই, ধরেন এটাতে তো কোনো সন্দেহ নেই যে এগুলোর মধ্যে এক ধরনের ওয়েলফেয়ার অ্যাটিচিউড আছে। ভালো, পৃথিবীব্যাপী এটা হচ্ছে। অনেক জায়গায় ইউনিভার্সাল বেসিক পে চালু করে যাদের কোনো ইনকাম নাই, অলমোস্ট উইদাউট ইন্টারেস্ট বা অন্যান্যভাবে তাদেরকে প্রণোদনা দেয়, টাকা পয়সা দেয়। কিন্তু এইখানের বিষয়টা হচ্ছে যে আপনি এই টাকাগুলো যে দেবেন, প্রশ্নটা সেই টাকাটা পাবেন কোথায়? টাকা কি আপনার কাছে আছে, নাকি এটা জাস্ট আপনার ইলেকশন প্রেজ বা নির্বাচনী অঙ্গীকার ছিল বলেই করছেন? করে কি বেরিয়ে আসতে পারবেন? তার সাথে এই বাজেটগুলো মিলে খুবই কি ভলিউমিনাস ব্যাপার হয়ে যাচ্ছে, যে যেটা করতে পারবেন না, শেষ পর্যন্ত মুখ থুবড়ে পড়ে যেতে পারেন, বা অন্য কোনো রকম আশঙ্কা হয় কিনা? অন্যান্য যারা যারা এই অনুষ্ঠান এসেছেন তারা এটা বলেছেন, পত্রপত্রিকাও এরকম লিখেছে। জি, তো ওইটা আমি আপনার কাছে জানতে চাইছিলাম, ধরেন এর মধ্যে কিছু কিছু রিপোর্ট হয়েছে যেটা যে প্রপার ডেটাবেজ নাই এটার ব্যাপারে, যেমন কৃষক কার্ডের ব্যাপারে। কৃষকই নয়, তারাও কিছু কিছু কৃষক কার্ড পেয়েছেন। আমার ফ্যামিলি কার্ডও যে দেওয়া হচ্ছে, যদিও এটার উপরে এমন কোনো খারাপ রিপোর্ট এখন পর্যন্ত আসেনি, কিন্তু এটার অ্যাসেসমেন্ট ঠিকমতো করা হয়নি। আবার ধরেন খাল কাটা কর্মসূচি, আবার আগের খালি পুনর্খনন করা হচ্ছে, কিন্তু
তাহলে মাঝে কি হয়েছে? জবাব একটা হতে পারে, এতদিন ধরে তো অন্যান্যরা দেশ শাসন করেছে, তারা হয়তো ঠিক মতো করেনি। তো যাই হোক, এই যে কয়েকদিন হলো প্রধানমন্ত্রী সভাপতি একটেকের বৈঠক হলো, 2030 সালের মধ্যে 1 কোটি কর্মসংস্থান সৃষ্টি, আর 2034 সালের মধ্যে $1 ট্রিলিয়ন অর্থনীতিতে উন্নীত করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে এই পঞ্চবার্ষিক পরিকল্পনায়। দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় এই লক্ষ্যমাত্রা কতখানি বাস্তবসম্মত সেটা বলবার আগে আমি আপনাকে তার আগে জিজ্ঞেস করি, মানে আপনি একটু সংক্ষেপে যদি বলেন এই 100 দিনকে আপনি কীভাবে দেখছেন? বলেছেন আপনি যে খুব যথেষ্ট নয় মূল্যায়ন করবার, কিন্তু সম্ভাবনার দিকটা কি দেখেন, তার সাথে রিলেট করে এই প্রশ্নটাকে যদি অ্যাড্রেস করেন। জি, আমি প্রথমে আমরা যেটা নিয়ে আলোচনা করছিলাম জি। এটার সম্পর্কে একটু কথা বলে জি, আমি please। এটাতে আসি, কারণ ওখানটায় আপনার যেটা প্রশ্ন ছিল যে আসলে এই যে আমাদের বিভিন্ন কর্মসূচিগুলো নেওয়া হচ্ছে, অর্থায়নটা কোথা থেকে আসবে, জি বা এগুলো সমাজে কি পরিবর্তনটা আনবে, এই জিনিসগুলোকে তো চিন্তা ভাবনা করতে হবে, তাই না? কারণ আমরা যদি দেখি যে এই যে আপনি ধরেন যে ফ্যামিলি কার্ড, এইটার কথাই যদি আমরা বলি, বা কৃষক কার্ডের কথাই বলি, যে এই যে ফ্যামিলি কার্ডের যে কর্মসূচিতে দেয়া হচ্ছে, তাদেরকে যে অর্থ সহায়তা দেওয়া হচ্ছে দুস্থ পরিবারকে, তাই না? এখন যে পরিমাণ অর্থ দেওয়ার সঙ্গতি আমাদের আছে, আর্থিক সক্ষমতা যেটা আছে, সেটা তো পরিমাণটা অত্যন্ত নগণ্য, তাই না? যতই বাড়ানোর চেষ্টা করা হোক না কেন, আমরা কত দিতে পারবো, তাই না? বর্তমানে সরকার গভর্নমেন্ট তো বলেছে কত করে তারা দেবে। হ্যাঁ হ্যাঁ, এবং সেটা কিন্তু বর্তমান বাজার ব্যবস্থার আলোকে এটা কিন্তু খুব একটা যে তাদের জীবনে পরিবর্তন আনবে তা কিন্তু নয়। এখন এই জন্য যেটা আমার মনে হয় যে এই সমস্যাটাকে যদি আমরা সত্যিকার অর্থে একটা সমাধানের দিকে যেতে চাই, তাহলে আমাদেরকে যেটা করণীয় সেটা হচ্ছে যে শুধুমাত্র তাদেরকে এই সহায়তাটা দিলে হবে না, একই সঙ্গে এই যে আপনার দুস্থ যে পরিবারগুলোকে যাতে আমরা দিচ্ছি, এদের মধ্যে তো বিভিন্ন ধরনের ব্যক্তি থাকছেন এই পরিবারগুলোতে। তাহলে যেটা করতে হবে সেটা হচ্ছে একই সঙ্গে এই পরিবারগুলোর মধ্যে যারা সক্ষম আছেন তাদেরকে অন্যান্য সহায়তার মাধ্যমে, সেটা তাদেরকে প্রশিক্ষণ দেওয়ার মাধ্যমে হতে পারে, বা অন্যান্য স্কিল ডেভেলপমেন্টের মাধ্যমে হতে পারে, বা বিভিন্ন ঋণ সহায়তা দিয়ে, সেটা মাইক্রোফাইন্যান্স ইনস্টিটিউশনের মাধ্যমে যোগাযোগ করে বা বিভিন্নভাবে ইয়ে করে তাদেরকে সক্ষম করে তুলতে হবে, যাতে তারা কিন্তু শুধুমাত্র এটার উপর ডিপেন্ডেন্ট না থাকে, অর্থাৎ তারা যাতে সময়ের সাথে সাথে এই কর্মসূচি থেকে বেরিয়ে আসতে পারে, এই একটা রাস্তাটা তৈরি করতে হবে। কারণ আপনি শুধুমাত্র তাদেরকে এই কর্মসূচির মধ্যে নিয়ে আসলেন এবং তারা কি সারা জীবন এই কর্মসূচির মধ্যেই থাকবে? কিছু ব্যক্তি আছেন যারা হয়তো বিভিন্নভাবে বৃদ্ধ, অতি বৃদ্ধ, বা যাদের বিভিন্নভাবে সক্ষমতার অভাব আছে, তাদেরকে হয়তো সহায়তা দিতে হবে, ওয়েলফেয়ার স্টেটে এটা দেওয়া প্রয়োজন। কিন্তু যাদের মধ্যে এই সক্ষমতাগুলো আছে তাদেরকে যদি আমরা আস্তে আস্তে উপরের দিকে তুলে দিতে পারি, তাহলে কিন্তু একসময় তারা কিন্তু এই প্রোগ্রামেরটা তাদেরকে উত্তরণটা ঘটানো সম্ভব, এবং সেক্ষেত্রে এটা একটা সমাধান রাস্তা দেখিয়ে দিতে পারে, তাদের অগ্রগতির রাস্তাটা। তাহলে এই প্রোগ্রামটার সঙ্গে এই জিনিসগুলোকে যুক্ত করতে হবে। যেমন একটা আমাদের এখানে প্রোগ্রাম আছে, দেখেন যে আমাদের এখানটায় মৌসুমি বিভিন্ন সময় মৎস্যজীবী যারা, তাদের তো মাছ ধরার উপরে একটা নিষেধাজ্ঞা থাকে নির্দিষ্ট সময়ে। এই সময় তারা কিন্তু সরকার কী করে, তাদেরকে 40 কেজি বা 80 কেজি হোয়াটএভার ইজ দ্য অ্যামাউন্ট তাদের চাল দিয়ে সহায়তা করে। কিন্তু সেটা সবাইকে যে দিতে পারে তাও তো নয়। আবার যারা দিতে পারে, যে পরিমাণ দেওয়া সম্ভব বা দেওয়ার সক্ষমতা আছে, এটাও তাদের কিন্তু জীবনযাত্রায় খুব একটা সহায়তা করে না। এটা কাজেই এটা হচ্ছে, আমরা যদি এমন করতে পারতাম যে এই যে যারা মৎস্যজীবী আছেন, এই সময়ের জন্য তাদের যদি আমরা খণ্ডকালীন কোনো জীবন ধারণের ব্যবস্থাগুলো করে দিতে পারতাম, তাহলে কিন্তু সরকারকে তখন এই সহায়তা দিতে পারত না। এই যে সময়টা মৎস্যজীবীরা মাছ ধরা থেকে বিরত থাকে, এই সময় তারা অল্টারনেটিভ লাইভলিহুডের দিকে চলে যেতে পারত, সেটা দিয়ে তারা হতো। অর্থাৎ আমি যেটা বলতে চাচ্ছি যে এই ধরনের যারা সহায়তা পায় বা দেয়া হচ্ছে, তাদেরকে সক্ষমতা বৃদ্ধির প্রচেষ্টাও এর সঙ্গে ইন্টিগ্রেটেড ওয়েতে দেখতে হবে, যাতে তারা এটার উপরে পুরোপুরি সারা জীবনের মতো ডিপেন্ডেন্ট না হয়, যাতে তারা উঠে যেতে পারে আর কি। এতে কিন্তু আমাদের
উন্নয়নের চাকাটা যেমন ঘুরবে, তেমনি এই দুস্থ জনগোষ্ঠী যারা আছে তাদেরকে কিন্তু আমরা আস্তে আস্তে উপরের দিকে ট্রানজিট করার একটা সুযোগ সৃষ্টি হবে। এই জিনিসটা আমাদেরকে মাথায় রাখতে হবে, এইগুলোকে যদি সফলভাবে আমরা বাস্তবায়ন করতে চাই। এখন আপনার পরবর্তীতে আপনি যে জিনিসটা আমাদেরকে যেটা জানতে চাইলেন, জি। যে আমাদের মনে হয় 2030 সালের মধ্যে 30 সালের মধ্যে যে কর্মসংস্থান 34 সৃষ্টি, তাই $1 না, ট্রিলিয়ন ইকোনমি, অর্থনীতি, তাই না? তো এখন একটা জিনিস হচ্ছে যে আসলে কর্মসংস্থান সৃষ্টি তো আমাদের, এখন যদি আমরা বেকার সংখ্যা দেখি, প্রায় বেকারের সংখ্যা কিন্তু এখন রেকর্ড পর্যায়ে আছে। বিশেষ করে আমরা যদি শিক্ষিত বেকার এবং নারী বেকারত্বের এইটা যদি হার দেখি, এটা কিন্তু এখন অত্যন্ত উচ্চ পর্যায়ে চলে গেছে আর কি। কর্মক্ষেত্রে কিন্তু নতুন নতুন আমাদের শ্রমজীবীরা তারা কিন্তু যুক্ত হচ্ছেন। কাজে আমাদেরকে তো যদি তাদেরকে আমাদের বেঁচে থাকার জন্যে শ্রম যারা শ্রম ইয়েতে প্রবেশ করছেন, শ্রম বাজারে প্রবেশ করছেন, তাদেরকে যদি আমাদের দিতে হয়, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে হয়, তাহলে তো কর্মসংস্থান বৃদ্ধি করা ছাড়া অত্যন্ত নয়। আমরা যদি 1 কোটি বেকার ওই কর্মসংস্থান সৃষ্টি করতে পারি, তাহলে আমাদের যে এখনকার যে ব্যাকলগ আছে, অর্থাৎ বেকারের যে সংখ্যা আছে এবং নতুন করে যারা আসছেন, তাদের জন্য হয়তো আমরা একটা কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে হবে। এখন ইনভেস্টমেন্ট তো বাড়ছে না। হ্যাঁ, ইনভেস্টমেন্ট তো বাড়ছে না। হ্যাঁ, মূল কথাটা হচ্ছে যে বেকার এই কর্মসংস্থান কোথায় কীভাবে সৃষ্টি হবে, তাই না? এটাই তো মৌলিক সমস্যা আমাদের। এখন একটা জিনিস হচ্ছে যে আমাদের এখানে কর্মসংস্থান করার জন্যে আপনি যেটা বললেন যে বিনিয়োগ না হলে তো কর্মসংস্থান হবে না, তাই না? কারণ আমাদের তো কর্মসংস্থান সৃষ্টির জন্য উৎপাদন বাড়াতে হবে। অর্থাৎ প্রবৃদ্ধি না বাড়লে তো বিনিয়োগ না হলে প্রবৃদ্ধি বাড়বে না, প্রবৃদ্ধি না বাড়লে উৎপাদন যদি না বাড়ে তাহলে কর্মসংস্থানও বৃদ্ধি পাবে না, তাই না? এইটি হচ্ছে সহজ কথায় আমরা যদি বলতে পারি। তাহলে এখন যেটা হচ্ছে যে নিঃসন্দেহে আমাদেরকে বিনিয়োগের পরিবেশটা সৃষ্টি করতে হবে, বিশেষ করে যাতে আমাদের যারা দেশীয় বিনিয়োগকারী আছেন এবং বিদেশি বিনিয়োগ দুটাকেই আমাদেরকে বিনিয়োগের মানে যেটাকে আমরা বলি ইনভেস্টমেন্ট ক্লাইমেট, অর্থাৎ বিনিয়োগের পরিবেশ, এখন পরিবেশটা কিন্তু এখনও সৃষ্টি হয়নি, যার ফলে কিন্তু নতুন করে বিনিয়োগটা এই মুহূর্তে খুব একটা আশাব্যঞ্জক হচ্ছে না। কাজেই এক্ষেত্রে আমাদেরকে যথেষ্ট পরিমাণ আমাদের নজর দিতে হবে, যাতে দেশি বিনিয়োগকারীরা প্রথমে যদি এগিয়ে আসেন, তাহলে তাদের দেখা দেখি বিদেশি বিনিয়োগও আকৃষ্ট হতে পারবে আস্তে আস্তে। কাজেই এদিকে আমাদেরকে বিশেষভাবে দৃষ্টি দিতে হবে বিনিয়োগ পরিবেশ। এখন এক্ষেত্রে আমার মনে হয় যে কয়েকটা খাতে বা কয়েকটা বিষয়ে বিশেষ দৃষ্টি দেওয়া প্রয়োজন। যেমন আমাদের এখানটায় একটা জিনিস হচ্ছে যে আমরা যদি কর্মসংস্থান সৃষ্টি করতে চাই, তাহলে আমাদের যেটাকে আমরা এসএমই খাত বলি, ক্ষুদ্র ক্ষুদ্র কৃষি খাত, যেটা স্মল মিডিয়াম এসএমই, বা আমাদের এখানটায় বলা হয় সিএমএসএমই যেটাকে বলা হয়, কটেজ মাইক্রো স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজেস। তাহলে এইগুলো কিন্তু খুব শ্রমঘন খাত এবং আমাদের দেশের কিন্তু এই খাতটা কিন্তু যথেষ্ট ডাইনামিক হতে পারে এবং তার জন্য যেটা প্রয়োজন সেটা হচ্ছে উদ্যোক্তা সৃষ্টি। অর্থাৎ এই উদ্যোক্তা যদি আমরা সৃষ্টি করতে পারি, তাহলে কি হচ্ছে, একজন উদ্যোক্তা যদি সৃষ্টি করি, তাহলে সে নিজে যেমন কর্মসংস্থানটা সৃষ্টি করতে পারছে, তেমনি তার সেই উদ্যোগে কিন্তু আরও কয়েকজনের, বেশ কিছু লোকের কিন্তু কর্মসংস্থান সৃষ্টি করতে পারি। কাজেই আমাদের এখানটায় গুরুত্ব সবচেয়ে বেশি দিতে হবে এই সিএমএসএমই খাতটাকে, যাতে এই খাতটা কিন্তু আপনি যদি দেখেন, শুধু বাংলাদেশের কথা আমি বলছি না, আপনি যদি চীনের কথা দেখেন, সাউথ কোরিয়ার কথা দেখেন, ইভেন জাপানের কথা যদি দেখেন, সাউথ কোরিয়া, তাইওয়ান, সব দেশগুলোর কথা যদি দেখেন, এইসব খাতে কিন্তু এই সিএমএসএমই খাতটা কিন্তু সবচেয়ে বড় ভূমিকা পালন করে উৎপাদনের ক্ষেত্রে, কর্মসংস্থানের ক্ষেত্রে, রপ্তানির ক্ষেত্রে। কাজেই আমরা যদি এই খাতটাকে আমরা যদি বলিষ্ঠ করতে পারি, এবং তার জন্যে শুধুমাত্র ঋণ দিলে হবে না, তার সঙ্গে সঙ্গে আমাদের টেকনোলজিক্যাল সাপোর্ট দরকার, অন্যান্য বাজার সুবিধা প্রয়োজন করা, অর্থাৎ একটা প্যাকেজ যদি দিতে পারি তাদের সঙ্গে একত্রিতভাবে, তাহলে কিন্তু এই খাতটাকে যদি আমরা ডাইনামাইজ করতে পারি,
তাহলে কিন্তু এই কর্মসংস্থান যেটা 1 কোটি কর্মসংস্থান, এটা একটা বড় কর্মসংস্থান কিন্তু এই খাতটা আমাদেরকে দিতে পারবে। কাজে এখানে আমাদের সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে কর্মসংস্থানের ক্ষেত্রে। আর কৃষি খাতে কর্মসংস্থান খুব বেশি করা সম্ভবপর নয়, কারণ আপনি যদি দেখেন যে আমাদের এখানে কৃষি খাতটা হচ্ছে কি, যে এখন আমাদের জিডিপিতে তার মাত্র 13-14% জিডিপিতে কন্ট্রিবিউশন, সেখানে আমাদের কর্মসংস্থানের 40% মতো কিন্তু কৃষি খাতে অলরেডি আছে। কাজেই কৃষি খাতে কিন্তু খুব বেশি যে কর্মসংস্থান সৃষ্টি সম্ভব হবে তা কিন্তু নয়। তবু সেখানেও আমরা অনেক, অর্থাৎ ভালো কর্মসংস্থান সৃষ্টি করা যেতে পারে, বিশেষ করে আপনার লাইভস্টক খাত যেটা আছে, পশুপালন খাত বা ফিশারিজ খাত, এইগুলোর ক্ষেত্রে আমরা করতে পারি। তবে কৃষি খাতের মৌলিক সমস্যাটা যেটা হচ্ছে যে কৃষি খাতে কিন্তু আমরা এখন, যেমন কৃষক যারা আছেন, বিশেষ ক্ষুদ্র কৃষক, তাদের মৌলিক সমস্যাটা হচ্ছে কি, যে তাদের কিন্তু তারা উৎপাদন করছে কিন্তু উৎপাদনের ন্যায্য মূল্য পাচ্ছে না। আপনি যদি দেখেন চালের ক্ষেত্রে দেখেন, এবছরও কিন্তু অনেক কৃষক এখন কাগজে আসছে, তাই না, যে তারা কিন্তু উৎপাদন খরচটা তুলতে পারছে না। এটা কিন্তু বছরের পর বছর প্রতিটি পণ্যের ক্ষেত্রে কিন্তু এই ঘটনাগুলো ঘটছে। কাজেই এই যদি কৃষি খাতটাকে যদি আমরা আধুনিকায়ন না করতে পারি, এবং তার জন্য যেটা সবচেয়ে বড় প্রয়োজন, শুধুমাত্র টেকনোলজি দিলে হবে না, তাদেরকে বাজার ব্যবস্থার উন্নয়ন করতে হবে, এবং বাজার ব্যবস্থাটাকে এমনভাবে, আমাদের বাজার ব্যবস্থার যে অব্যবস্থাপনাগুলো আছে, বাজার ব্যবস্থার মধ্যে যে দুর্বলতাগুলো আছে, এগুলো যদি আমরা দূর না করতে পারি, এবং যেটাকে আমরা বলি ভ্যালু চেইনের কথা যেটা বলি, অর্থাৎ মূল্য শৃঙ্খলের মধ্যে যে সমস্যাগুলো আছে, এই সমস্যাগুলো যদি আমরা দূর না করতে পারি, তাহলে কিন্তু কৃষক কোনো দিনই তার ন্যায্য মূল্য পাবে না। কাজেই এই সমস্যাগুলোকে যদি আমরা সমাধান না করতে পারি, তাহলে কৃষিখাত কিন্তু আপনাদের যে আমরা যেটা আশা করছি যে কৃষিখাতটা, এবং কৃষিখাত শুধুমাত্র কিন্তু কর্মসংস্থানের জন্য নয়, আমাদের খাদ্য নিরাপত্তার জন্য কিন্তু গুরুত্বপূর্ণ। কাজেই এইটা মাথায় রেখে কৃষিখাতটাকে, এবং আমরা যদি এসএমই খাতটাকে যদি করতে পারি, আর বড় শিল্প খাতগুলো আছে, সেই খাতগুলো সম্পর্কে আমরা সবাই জানি যে বর্তমান সময়ে কিন্তু এগুলো আমাদের প্রবৃদ্ধির জন্যে বড় হতে পারে, কিন্তু কর্মসংস্থানের জন্য কিন্তু এগুলো যেহেতু এগুলো হাইলি টেকনোলজিক্যাল এবং ইনোভেশন ভিত্তিক, কাজে কর্মসংস্থানের ক্ষেত্রে খুব একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে না, তবে কিছুটা পারে। কাজে সব কিছু মিলিয়ে আমাদেরকে কতগুলো খাতকে আমাদের কর্মসংস্থানের জন্য আমাদেরকে বিশেষভাবে আমাদেরকে আইডেন্টিফাই করে, এবং সেগুলোর সমস্যাগুলোকে সমাধানের জন্যে কি কি করণীয়, এগুলোকে আগে ঠিক করে সেগুলোকে সমাধানের জন্য যদি আমরা সত্যিকার অর্থে আমরা বাস্তব পদক্ষেপগুলো নিতে পারি, তাহলে কিন্তু এই যে আপনি কর্মসংস্থানের যে টার্গেটের কথা বলছি, সেটা যেমন অর্জন করতে পারি, আবার একই সঙ্গে সঙ্গে ওই 34 সালের মধ্যে 1 ট্রিলিয়ন অর্থনীতি, সেটাও করা সম্ভব যদি আমরা সত্যিকার অর্থে বাস্তব এবং যেগুলো সুষ্ঠু পদক্ষেপ নিতে পারি, এবং অর্থনীতির চেহারাটা বর্তমানে যে আছে এটার মধ্যে একটা সত্যিকার অর্থে একটা পরিবর্তন, গুণগত পরিবর্তন আনতে পারি। গুণগত পরিবর্তন না আনলে কিন্তু কোনো কিছুই এটা অর্জন করা সম্ভবপর হবে না। এখানে আমি সবচেয়ে বড় কথা যেটা বলতে চাই সেটা হচ্ছে যে আমরা সত্যি, যেমন বাজেটের কথা বলি বা যে কোনো কথাই বলি, আমরা সবসময় আকারের কথা চিন্তা করি। আমরা সবসময় মনে করি যে বেশি টাকা দিলেই বোধহয় সমস্যাটার সমাধান হয়ে যাবে। কাজে আমরা বলছি যে শিক্ষা খাতে বেশি টাকা দিব, আমরা স্বাস্থ্য খাতে বেশি দিব, সব খাতেই আমরা বেশি দিতে চাচ্ছি এগুলো। কিন্তু শুধুমাত্র টাকাটা তো বড় জিনিস নয়, আমরা এই টাকাটা কিভাবে খরচ করছি, এর গুণগত মান কতটুকু, ভ্যালু ফর মানি এনশিওর করতে পারছি কি না, এটা কিন্তু গুরুত্বপূর্ণ। কারণ আপনি যদি দেখেন আমাদের এই সরকারি ব্যয়ের ক্ষেত্রে, এটা উন্নয়ন ব্যয় হোক বা যেটা আমাদের যেটাকে আমরা বলি যে রেগুলার গভর্নমেন্ট এক্সপেন্ডিচার, কারেন্ট এক্সপেন্ডিচার যেটা বলি, প্রতিটি খাতেই কিন্তু আপনি যদি দেখেন, সব খাতেই কিন্তু অপচয়, দুর্নীতি, এবং যেমন উন্নয়ন খাতের বিভিন্ন প্রকল্পে অপ্রয়োজনীয় প্রচুর ডালপালা আছে, যেগুলো কেটে ফেললে আমাদের এই যে প্রকল্প বা যে আমরা নিচ্ছি এই প্রকল্পে কোনো ক্ষতি হবে না। প্রচুর অপ্রয়োজনীয় ডালপালা আছে, কম্পোনেন্টগুলো আছে, যেগুলোকে অর্থের অপচয় ছাড়া অন্য কিছু পাওয়া যায় না। এগুলোকে স্ক্রুটিনি করাতে প্রুনিং করা উচিত, এবং আমাদের এই প্রতিটি প্রকল্পে প্রায় 1400-র মতো প্রকল্প বোধহয়, বা আরও বেশি আমি জানি না, এবারকার বাজেটে বোধহয় 1100 না কত প্রকল্প আছে। কিন্তু কথা হচ্ছে যে এই প্রকল্পগুলোকে
সত্যিকার অর্থে বাস্তবায়ন যদি করতে চাই, তাহলে এগুলোকে, এর গুণগত মানগুলোকে দেখা উচিত। অর্থাৎ সর্বক্ষেত্রে আকারের দিকে বা বেশি অর্থের দিকে দৃষ্টি না দিয়ে এর সঙ্গে সঙ্গে যে অর্থটা আমরা ব্যয় করছি, এই তার গুণগত মান কতটুকু আমরা সুরক্ষা করতে পারছি, অপচয় করছি কিনা, দুর্নীতি করছি কিনা, এইগুলোকে যদি আমরা না দেখি, তাহলে কিন্তু শুধুমাত্র এই আকার দিয়ে আমরা আমাদের অভিষ্ট লক্ষ্যে এই সম্পর্ক ধরে আমি আপনাকে এই নতুন স্পেস স্কেল সম্পর্কে কিছু জিজ্ঞেস করতে পারি। এটা কি মনে করেন? এটা আমাদের প্রশাসন নিয়ে তুমি মেলা কথাবার্তা আছেই, জি, ঘুষ, দুর্নীতি ইত্যাদি সব রকমের অভিযোগ আছে। তারপরে আবার তাদের ডিমান্ডও আছে এবং তারা বেশ কিছুদিন ধরে আন্দোলন করছে এবং সরকার জুলাই মাস থেকে এটা চালু করবেন বলে বলেছেন। কি ইম্প্যাক্ট হতে পারে? এমনিতে আপনার কাছে টাকাই নেই। না, এখন একটা হচ্ছে যে নিঃসন্দেহে আপনি যদি সরকারি কর্মচারীদের পে স্কেলের কথা দেখেন, তাহলে 2015 সালে লাস্ট বোধহয় পে স্কেল একটা নতুন বাস্তবায়িত হয়েছিল। কাজেই এ কথা বলাই চলে যে ডেফিনেটলি এই সময়ের মধ্যে 10 বছরের বেশি হয়ে গেছে। কাজেই ডেফিনেটলি এই সময়ে মূল্যস্ফীতি বা অন্যান্য কারণে তাদের নতুন পে স্কেলের যৌক্তিকতা আছে, এটা অস্বীকার করার উপায় নেই। তবে আমাদের মূল কথাটা হচ্ছে যে আসলে এই যে বর্তমান পরিস্থিতিতে এখন সরকারকে এই পে স্কেলটা বাস্তবায়ন করার সিদ্ধান্ত নিতে হয়েছে এবং সরকার নিয়েছে, এবং যেটা নিয়েছে যে ধাপে ধাপে তারা বাস্তবায়ন করবে। এখন মূল কথাটা হচ্ছে যে আমার মনে হয় যে সরকারি কর্মচারীরা তা আমাদের দেশে যারা মোট বিভিন্ন প্রাতিষ্ঠানিক খাতে যারা কর্মজীবী, তাদের মধ্যে সরকারি কর্মচারীর সংখ্যা আপনি যদি দেখেন, সরকারি কর্মচারীর সংখ্যা 14-15 লক্ষের মতো এবং পেনশনজীবী মিলিয়ে 19-20 লাখের মতো। আবার বেসরকারি খাতে কিছু অনেক বেশি তারা কর্মজীবী আছেন। তাহলে একটা হচ্ছে যে একটা কিন্তু আমরা ক্ষুদ্র অংশকে এই সুবিধার আওতায় তারা আসছে, যারা সরকারি কর্মকর্তা বা কর্মচারী আছেন। বেশিরভাগই কিন্তু দেশের এর বাইরে থাকছেন। কাজেই তারা নিঃসন্দেহে আমার মনে হয় যে আগামী দিনগুলোতে বেসরকারি খাতে যারা আছেন তারাও নিশ্চয়ই দাবি তুলবেন যে তাদেরও বেতন বাড়াতে হবে। এই ধরনের একটা সম্ভাবনা তো থেকেই যাচ্ছে একটা জিনিস। তবে এখন আমার মনে হয় যে সরকারি কর্মকর্তা কর্মচারী যারা বেতনটা যাদের বাড়ছে, তাদের এটা রিয়ালাইজ করা উচিত যে বর্তমান সরকার এই একটা পরিস্থিতিতে তাদের বেতনের স্কেলটা বাড়ানোর মতো যে একটা সিদ্ধান্ত নিয়েছে, এটা তাদের জন্যে অনেক উপকারী হচ্ছে। কাজেই তার বিনিময়ে তাদেরও জাতিকে কিছু দেওয়া উচিত। সেটা কি? সেটা হচ্ছে যে তারা ঘুষ দুর্নীতিটা বন্ধ করুক। 2 নম্বর হচ্ছে ক টাকা বাড়াবেন তাতে ঘুষ দুর্নীতি বন্ধ হয়ে যাবে? এটা আমি বলছি যে তাদের কাছে প্রত্যাশাটা আমাদের থাকা উচিত, জনগণের প্রত্যাশা এটা, যে এই সবাইকে বঞ্চিত করে তারা তো লাভবান হচ্ছে, তাদের তো বেতনটা বাড়ছে, কিন্তু আপনার অন্যান্য যারা আছেন, যারা বেসরকারি খাতে আছেন বা যারা অন্যান্য অপ্রাতিষ্ঠানিক খাতে আছেন বা সাধারণ জনগোষ্ঠী আছেন, তাদের তো বেতন বাড়ছে না বা তাদের ইনকাম কোনোভাবেই তাদের আয় বাড়ছে না, বরং কমছে। তাহলে এই পরিস্থিতিতে এরা যে এই যে সুবিধাটা পাচ্ছে, তার বিনিময়ে নৈতিকতার দিক থেকে আমি আশা করব যে তারা নিশ্চয়ই এইটুকু চিন্তা করবেন যে তারা নিঃসন্দেহে এই বর্তমান পরিস্থিতিতে একটা সুবিধাভোগী শ্রেণী হিসেবে আবির্ভূত হচ্ছেন, এবং তার বিনিময়ে তাদের কর্তব্য হওয়া উচিত যে জনগণকে সেবা, গুণমানসম্মত সেবাটা যাতে তারা দিতে পারেন। ঘুষ দুর্নীতিটা যদি বন্ধ করতে পারেন, তাহলেও আমি আশা করব যে এটা হয়তো একটা জাতির জন্য, রাষ্ট্রের জন্য একটা ভালো সুফল বয়ে নিয়ে আসবে। এটা আমরা আশা করতে পারি। এইটুকু প্রত্যাশা আমার মনে হয় জনগণের এটা থাকবে বা জনগণের আছে যদি তারা করেন সেটা। এছাড়া তো এই মুহূর্তে আমরা কিছু বলতে পারছি না আর, এই প্রত্যাশা ছাড়া। এবার ব্যাংক নিয়ে একটু কথা বলি, যেহেতু আপনি ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ ছিলেন বাংলাদেশ ব্যাংকের। বাংলাদেশ ব্যাংক নিয়ে তো বেশ কিছু কথাবার্তা হয়েছেই। বাংলাদেশ ব্যাংক হওয়ার পরে এই যে ধরেন 5টা ব্যাংকের মার্জার নিয়ে কথা হয়েছিল, একটা অধ্যাদেশ জারি করা হয়েছিল, সেটাতেও চেঞ্জ করা হয়েছে এবং ব্যাংকের মধ্যে বেশ কিছু অস্থিরতা দেখা যাচ্ছে এখন। যদিও দিন যত যাচ্ছে আমি দেখতে পাচ্ছি যে বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে নিয়ে
কারো কারো বেশ পজিটিভ বক্তব্য আসছে। প্রথম দিকে তো যেই পদ্ধতিতে তাকে দেওয়া হয়েছিল এটা সবাই খুব আপত্তি করেছিলেন। কি দেখছেন, একটা ব্যাংক যদি ঠিকমতো ডিসিপ্লিন না হয় তাইলেও তো বড় সমস্যা, এটা কি হবে? কি নিঃসন্দেহে দেখছেন এখানে সম্ভাবনা? নিঃসন্দেহে আপনি যদি আমরা যদি বিগত 5-6 বছর দেখি, এই সময় কিন্তু বা তারও কিছু আগের সময় থেকেই যদি আমরা দেখি, তাহলে একটা জিনিস কিন্তু পরিষ্কার যে আমাদের আর্থিক খাত কিন্তু ক্রমাগতভাবে আমাদের আর্থিক খাতটা বিভিন্ন কারণে, আমরা সবাই কারণগুলো জানি, কাজে আমার মনে হয় এই কারণগুলো আর উল্লেখ করার প্রয়োজন নাই। কারণ অব্যবস্থাপনা থেকে শুরু করে ব্যাংক লুট, তারপরে খেলাফি ঋণ, সব কিছু মিলিয়ে ব্যাংক খাত একটা খাদের কিনারায় চলে আসে, অর্থাৎ এটা খাতের মধ্যে। এবং আমরা সবাই জানি যে এখন পর্যন্ত অনেকগুলো ব্যাংক আমাদের আছে, সরকারি ব্যাংকগুলো তো সেই প্রথম থেকেই এগুলো দুরবস্থা সম্পন্ন, এবং সরকারি ব্যাংকগুলো নিয়ে খুব একটা কথা হয় না, কারণ এগুলো সরকারি সহায়তায় যেহেতু তারা চলে, কাজেই এই গ্রাহকরা সেবাটা তাদের কাছ থেকে পায়, কিন্তু সরকারকে এই ভারটা বহন করতে হয়। এবং এই প্রতিটি যতগুলো সরকারি খাতে রাষ্ট্রায়ত্ত ব্যাংক আছে, প্রতিটি খাতেই কিন্তু আপনার এই সমস্যাগুলো কিন্তু রয়ে গেছে, তাদের বিশেষ করে খেলাফি ঋণের সমস্যাগুলো সেগুলো রয়েছে, এবং এটা বহুদিন থেকে আমরা চলছে। কাজে এগুলোকে এখন পর্যন্ত সঠিক পথে আনা সম্ভবপর হয়নি। কিন্তু মূল সমস্যা যেটা হচ্ছে সেটা হচ্ছে বেসরকারি খাতের যে ব্যাংকগুলো, এটাই কিন্তু সবচেয়ে বেশি আমাদের ব্যাংক খাতে এখন আমাদের যে অস্থিরতা, এই অস্থিরতা কিন্তু বেসরকারি খাতের ব্যাংকগুলো থেকে বেশি আসছে। এখন একটা জিনিস হচ্ছে যে আপনি যদি দেখেন যে ব্যাংক খাতের অস্থিরতা, এটা কিন্তু এককভাবে কোনো খাতকে আমরা দোষী করতে পারি না, এটা কিন্তু একটা নেক্সাস বলা চলে, যেখানটায় আমাদের সরকারি যারা বাংলাদেশ ব্যাংকের যারা নিয়ন্ত্রক থেকে নিয়ন্ত্রণ তো বাংলাদেশ ব্যাংক যেহেতু করে, কাজেই বাংলাদেশ ব্যাংকের যেমন দায় আছে তেমনি সরকারের দায় আছে, তেমনি যারা ব্যাংক খাতের মালিক ছিল, পরিচালনা পর্ষদ থেকে আরম্ভ করে যারা ব্যাংক খাতের সবারই কিন্তু এখানে একটা কালেকটিভলি একটা নেক্সাস গড়ে তুলে এই ব্যাংকগুলোকে এই অবস্থায় নিয়ে আসা হয়েছে। শেষ প্রশ্ন করি আপনাকে, মিনিট 3 সময় পাবেন হয়তো ম্যাক্সিমাম। মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে আমাদের যে বাণিজ্য চুক্তি হলো, এটা নিয়ে কী বলবেন? আর একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এই দেখলেন যে এই একটা বিষয়ে সরকার পক্ষ কিছু বলেনি, বিরোধী পক্ষ কিছু বলেনি, বরঞ্চ সরকার পক্ষ থেকে আবার এই অন্তর্বর্তী সরকারের সময় বলা হয়েছে যে এইটা করবার আগে এই বর্তমানে যে সরকারি দল এবং বিরোধী দল তাদের সাথে আলাপ করে নেওয়া হয়েছিল। চুক্তিটাকে কিভাবে দেখছেন এবং তাদের অ্যাটিটিউডটাকে কীভাবে দেখছেন? 2 থেকে 3 মিনিট ফজলি ভাই। এখন দেখেন এই যে আমাদের মার্কিন যুক্তরাষ্ট্রের যে চুক্তি, এটা সম্পর্কে কিন্তু একটা ধোঁয়াশা রয়ে গেছে, কারণ অনেক বলা হচ্ছে যে অনেক ধারা আছে যেগুলো গোপনীয়, অর্থাৎ এই যে চুক্তিটা কি সামগ্রিকভাবে এটা নিয়েও পরিষ্কার ধারণার কিন্তু অভাব রয়ে গেছে। কাজেই আমার মনে হয় যে সামগ্রিকভাবে এটা বিচার করা উচিত যে আমাদের জাতীয় স্বার্থে এই ধরনের চুক্তি এটা কতটুকু গ্রহণযোগ্য, এবং যদি এই চুক্তির মধ্যে কোনো ধারা থাকে যেগুলো আমাদের জাতীয় স্বার্থের পরিপন্থী, সেগুলোও কিন্তু আলাপ আলোচনার মাধ্যমে সেগুলোকে আমার মনে হয় তার থেকে বের হয়ে আসা উচিত। কারণ ডেফিনেটলি একটা সার্বভৌম রাষ্ট্র হিসাবে আমাদের তো সেই সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাটা আমাদেরই থাকা উচিত। আমরা যে এমন কোনো চুক্তিতে আবদ্ধ হব না যে চুক্তি আমাদের এই স্বাধীনতাকে খর্ব করে, সেটা তো দেশের বা রাষ্ট্রের কল্যাণজনক হতে পারে না। কাজেই এটা নিয়ে আমার মনে হয় পরিষ্কারভাবে সরকারের উচিত হবে যে এটা আলোচনা করা। কিন্তু মনে হচ্ছে কেউ তো কিছু বলছে না, সরকারি দল বা বিরোধী দল তো কিছু বলেনি এই চুক্তি নিয়ে। কিন্তু এটা তো এখনও সময় আছে, কারণ এটা তো 3 মাসের মধ্যে বোধহয় করার কথা একটা, এবং যে কোনো সময় সুপ্রিম কোর্ট তো এটাকে নিষেধই করে দিয়েছে। হ্যাঁ, কিন্তু একটা জিনিস হচ্ছে রাষ্ট্রের যেটা যদি কোনো ধারা থাকে যেগুলো আমাদের স্বার্থের পরিপন্থী, এই ধরনের ধারা তো আমাদের গ্রহণযোগ্য হতে পারে না, তাই না?
কাজে এটা নিয়ে পরিষ্কারভাবে সরকারি পক্ষ, বিশেষ করে যারা সরকারে আছেন, তাদের এটা পরিষ্কার করা উচিত যে এই মধ্যে কি কি ধারাগুলো আছে, এর মধ্যে সত্যি অর্থে গোপনীয় কিছু আছে কি না সেটা যেমন পরিষ্কার করা, এবং সেই গোপনীয় ধারাগুলো নিয়ে আমার মনে হয় যে ওটা আলোচনা হওয়া উচিত, এবং আলোচনার মাধ্যমেই একটা সিদ্ধান্তে আসা উচিত যে আসলে এই ধারাগুলো থেকে আমাদের জি, গ্রহণযোগ্য না হলে সেগুলোকে আলাপ আলোচনার ভিত্তিতে সেগুলো পরিবর্তন করা বা সেগুলোকে এর থেকে বের হয়ে আসা, তার ব্যবস্থাটা নেওয়া উচিত। কারণ এটা জাতীয় স্বার্থে, রাষ্ট্রের স্বার্থে, আমাদের ভবিষ্যতের স্বার্থে, প্রজন্মের স্বার্থে এই ধরনের সিদ্ধান্ত নেওয়া অত্যন্ত। থ্যাংক ইউ জনাব ডাক্তার মোস্তফা কে মঞ্জুরি। আপনি এতক্ষণ ধরে যে সারগর্ভ কথাবার্তা বলেছেন তার জন্য নিশ্চয়ই দর্শকরা উপভোগ করেছেন। দর্শক মণ্ডলী, আপনাকে অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। আমাকে ধন্যবাদ, আমার তো কাজই এই, আপনি যে কষ্ট করেছেন আমি যেটা করছি, যাই হোক, তারপরে থ্যাংক ইউ। দর্শক মণ্ডলী, শেষ করতে যাব এই অনুষ্ঠান। জিজ্ঞেস করেছিলাম সরকারের 100 দিন এবং দেশের অর্থনীতি। যারা মঞ্জুরি বলছেন এই 100 দিন যথেষ্ট নয়। তারপরে সরকার পক্ষ থেকে তাদের প্রেসিং একটা বিবৃতি দিয়েছেন, তারা কি কি করেছেন তার কিছু ব্যাখ্যাও দিয়েছেন। সেটা নিয়েও হয়তো প্রশ্ন তোলা যেত, কিন্তু সেটা তুলিনি। তারা কতখানি লোন শোধ করেছেন, সেই লোন শোধ করবার ক্যাপাসিটিটা কি এইটুকুই থাকলেই যথেষ্ট নাকি আরও বাড়াতে হবে, সেই বিতর্কের মধ্যেও যাচ্ছি না। তারা দুর্নীতি কতখানি দমন করতে পেরেছেন সেটাও প্রশ্ন আসে। ব্যাংক খাতে এবং অর্থনীতি ক্ষেত্রে সম্ভাবনার পথ কতখানি উন্মোচন করতে পেরেছেন সেটাও হয়তো বিবেচনার বিষয়। কিন্তু সবার উপরে বিষয় হচ্ছে, আমরা যখন এই আলোচনা করছি, বিশেষ করে অর্থনীতির মতো একটা সাবজেক্ট, সাধারণত রাজনীতি অন্য কিছু আলোচনা করলে কি হয়, বেশ আগ্রহ লাগে সবার, যেটা আমাদের সব জানা, যা প্রতিদিন দেখছি চোখের সামনে। কিন্তু অর্থনীতির এই সমস্ত সূক্ষ্ম তথ্য উপাত্ত যাই আছে, সব মিলে এতখানি গবেষণার দৃষ্টিতে আমরা তো দেখতে অভ্যস্ত নই। কিন্তু আমাদের এইটা বুঝতে হবে, অর্থনীতি হচ্ছে দৈনন্দিন জীবনযাত্রার আয়নার মতো। আমরা কেমন আছি, কিভাবে যাচ্ছি, প্রতিদিন বাজারে গেলে বুঝি, জিনিসপত্রের দর বাড়লে বুঝি, এবং বিশ্ববাজারে যখন কোনো একটা গোলযোগ হয়, যেমন ইরান এবং ইসরায়েল যুদ্ধ, সেটা থেকে বুঝতে পারছি আমাদের সেই সংকটগুলো থেকে কাটিয়ে উঠতে হবে। আমাদের কি কি সংকট আছে আমাদের জাতীয় অর্থনীতিতে, সেই সংকটগুলো চিহ্নিত করা, তার স্বরূপটা কী, তার চিত্র কী, এখান থেকে বেরিয়ে আসবো কীরকম করে, সেই পথগুলো খুঁজে পাওয়ার জন্যই আমাদের আজকের এই প্রয়াস। এবং এই রকম প্রয়াস আমরা আরও হয়তো চালাবো। আমরা চাইবো আপনারা যারা শুনছেন তারাও এটার সাথে অংশ নেবেন। ইতিমধ্যে আমরা বলেছি আমাদের সাথে ফেসবুকে, নেটে যোগাযোগ করতে পারবেন, এমনকি আমাদের ফোনও চালু হয়েছে, সেখানে ফোনও করতে পারবেন। দর্শক মণ্ডলী, ভালো থাকবেন। আগাম ঈদ মোবারক জানাচ্ছি, যদিও আরও একটা দুটো অনুষ্ঠান আমরা ঈদের আগে নিশ্চয়ই করব। ভালো থাকবেন সবাই, খোদা হাফেজ।